একদিকে যুদ্ধ থামিয়ে অন্যদিকে যুদ্ধ লাগাচ্ছে কি যুক্তরাষ্ট্র? শান্তির নামে প্রভাব বিস্তারে কি ট্রাম্পের মূলনীতি? কি বলছেন বিশ্লেষকরা? কোরআন ছুঁয়ে শপথ নিলে নিউ ইয়র্কের মুসলিম মেয়র মামদানি ট্রাম্পের নীতির মধ্যে গণমানুষের সেবা করতে পারবেন তো? গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় কি ইসরায়েল? অর্থনৈতিক সংকটকে ঘিরে বিক্ষোভে উত্তাল ইরান, ব্যর্থতা কার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন বাস্তবে আগ্রাসী এক রাষ্ট্রনেতা। তার নির্দেশে ভেনেজুয়েলা, নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া, ইরান, ইরাক এবং ইয়েমেনে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিশ্বের বিভিন্ন স্থানে প্রায় 622টি আক্রমণের পেছনে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ছিল ট্রাম্পের হাত। বিশেষজ্ঞরা বলছেন, মূল উদ্দেশ্য মানুষের নিরাপত্তা নয়, বরং বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব বিস্তার। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। 2025 সালে বড় গলায় নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবে বিশ্বের বিভিন্ন দেশে তিনি চালিয়েছেন বিধ্বংসী সব হামলা। মুখে মুখে শান্তি প্রতিষ্ঠা করে একদিকে চেয়েছেন নোবেল পুরস্কার, অন্যদিকে পৃথিবীর বেশ কিছু স্বাধীন রাষ্ট্রে প্রায় 622টি আক্রমণের পেছনে ছিল মার্কিন প্রেসিডেন্টের হাত। যথাযথ তথ্য প্রমাণ না থাকলেও বেশিরভাগ হামলার পক্ষেই ট্রাম্প দিয়েছেন নিজস্ব যুক্তি। মানুষের জীবন বিপন্ন করা আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে খোদ ব্যক্তিগত ক্ষমতাই যেন জাহির করতে চেয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে নাইজেরিয়া, সোমালিয়া থেকে ইয়েমেন বিমান ও ড্রোন হামলা হয়ে দাঁড়িয়েছে মার্কিন পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এমন ভয় দেখিয়ে কি হাসিল করতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প? 2025 সালে মোট 7টি দেশে সরাসরি বা সহযোগিতামূলক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা ছাড়াও আফ্রিকার নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত সন্দেহভাজন বাহিনীর উপর ক্রিসমাস ডেতে হামলা করা হয়। এটি ছিল নাইজেরিয়ায় প্রথম মার্কিন হামলা। অনেক সমালোচকের মতে দেশটির মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যার মধ্যে চলমান দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে সোমালিয়াতেও বৃদ্ধি পেয়েছে মার্কিন বিমান হামলা। সন্ত্রাসবাদের অভিযোগ এনে বেশ কিছু সশস্ত্র গ্রুপের বিরুদ্ধেও চালানো হয়েছে প্রায় 111টি আক্রমণ। সিরিয়াতে হামলা চালিয়ে 70টির বেশি সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্য একটি স্বাধীন দেশের উপর আমেরিকার এমন আগ্রাসী অভিযানের ঘটনা শঙ্কিত করে তুলেছে আক্রান্ত দেশের জনগণকে। 2025 সালে ইরান ও ইরাকের উপর চালু ছিল ট্রাম্পের যুদ্ধ কৌশল। ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা। ভিন দেশে এসব হামলা প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি স্থাপনে ট্রাম্পের দাবি কেবলই কৌশল নাটক। ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন অভিযান চালানোর কারণ সন্ত্রাসবাদ দমন নয়, এর পেছনে মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলকে সাহায্য করা, এমন দাবি অনেক বিশ্লেষকের। ড্রোন ও বিমান হামলায় ইয়েমেনের শহরগুলোতে ধ্বংস হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। 2024 সালের মে মাসে সমঝোতার মাধ্যমে সংঘাত শেষ হলেও এসব মার্কিন হামলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের দৃষ্টিতে ছিল ঘৃণ্য অপরাধ। 2025 সালের মার্কিন নীতি স্পষ্ট করে দিচ্ছে, ট্রাম্প শান্তির কথা মুখে বললে বাস্তবে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে চালাচ্ছেন অযাচিত হস্তক্ষেপ। অনেক বিশেষজ্ঞের দাবি, মানুষের নিরাপত্তা নয়, বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব ছড়াতেই এমন পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান সময়ে তুমুল ব্যস্ততার মধ্যে আছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনী। হাইটেক সমরাস্ত্র, নৌ ও আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণের মাধ্যমে মার্কিন সেনারা প্রতিনিয়ত বাড়াচ্ছে হামলার সক্ষমতা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন অংশে মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক প্রস্তুতি দেখে মনে হতে পারে বিস্তৃত যুদ্ধের জন্য তৈরি হচ্ছে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মার্কিন সামরিক বাহিনী ক্রমেই হয়ে উঠছে আগ্রাসী এক যুদ্ধ মেশিন। 2026 সালেও এই ধারাবাহিকতা বজায় থাকলে পৃথিবী দেখবে নতুন নতুন সংঘাত, এমন আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সমালোচক, রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের হুমকির সঙ্গে টক্কর দিয়ে ব্যালট বন্যায় বিজয় ছিনিয়ে আনা জোহরান মামদানি অবশেষে শপথ নিলেন নিউ ইয়র্কের মেয়র হিসেবে। শপথ নেন আল কোরআন ছুঁয়ে। বলা হচ্ছে, এই নবযাত্রা নিউ ইয়র্কের জন্য, নগরবাসীর জন্য এক নতুন যুগের সূচনা। নির্বাচনের আগে থেকেই ট্রাম্প প্রশাসনের চরম অসহযোগিতা আর হুমকির সঙ্গে পেরে উঠবেন কি মামদানি? হয়ে উঠতে পারবেন কি নিম্নবিত্ত আর মধ্যবিত্ত নগরবাসীর
আশার কান্ডারি। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। Please welcome Mayor Zoran Mamdani. -10 ডিগ্রি তাপমাত্রার কনকনে শীত, তারপরও আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনায় নবযুগের নবযাত্রায় সামিল হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। লোয়ার ম্যানহাটনের সিটি হলের সামনে বছরের প্রথম দিন উন্মুক্ত প্রাঙ্গণে অভিষেক আয়োজনে মামদানিকে পরিচয় করিয়ে দেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। এ সময় মামদানির সাথে ছিলেন স্ত্রী রামাদুয়াজি। 34 বছর বয়সী স্বঘোষিত ডেমোক্রেটিক সোশ্যালিস্টকে শপথ পড়ান ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। উপস্থিত ছিলেন সাবেক মেয়র বিল ডি ব্লাজিও, সদ্য বিদায়ী মেয়র এরিক অ্যাডামস সহ ডেমোক্রেটিক পার্টির প্রোগ্রেসিভ নেতারা। When we are seeing too much hatred, এমন এক সময় আমরা মামদানিকে নির্বাচিত করেছি যখন দেখছি অত্যাধিক ঘৃণা, বিভেদ ও অবিচার। নিউ ইয়র্কবাসী দেশবাসীকে অনুপ্রাণিত করেছেন। আপনারা আশা দিয়েছেন যে আমরা এমন সরকার গড়তে পারি যা শুধু ধনী ও ক্ষমতাবানদের জন্য কাজ করে, এমন নয়। your new mayor. New York, we have chosen. আমরা ভয়ের পরিবর্তে সাহস বেছে নিয়েছি, কয়েকজনের লুটপাটের পরিবর্তে বেছে নিয়েছি অনেকের সমৃদ্ধি। আমরা এমন এক মেয়র পেয়েছি যিনি শ্রমজীবী মানুষের জীবনকে সমৃদ্ধ করে তুলতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। Entrenched ways would rather have us dig in our feet. কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয় পর্বের শপথেও পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেন মামদানি। এর মাধ্যমে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং শতাব্দীর কনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। শপথের আনুষ্ঠানিকতা শেষে নগরবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন মামদানি। নগরবাসীকে আশ্বস্ত করেন সমস্যার সমাধান আর সংকটের মুহূর্তে পাশে থাকবেন। অন্তত প্রতিশ্রুতি পূরণে চেষ্টার কমতি রাখবেন না। We will transform the culture of City Hall from one of no সিটি হলের না বলা সংস্কৃতি বন্ধ করব। আমরা সমস্ত নিউ ইয়র্কবাসীর প্রশ্নের উত্তর দেব। কোনো বিলিয়নার বা অভিজাত ব্যক্তি আর মনে করতে পারবে না যে তারা গণতন্ত্রকে কিনতে পারে। লজ্জা আর নিরাপত্তাহীনতার গ্লানি ছাড়াই শাসন করব। যা আমরা বিশ্বাস করি তার জন্য কোনো ক্ষমা চাইব না। apology for what we believe. নিউ ইয়র্ক সিটি মেয়রের অভিষেক অনুষ্ঠানে এই প্রথম ব্লক পার্টি হয়েছে। লোয়ার ম্যানহাটনের ব্রডওয়েতে মারে স্ট্রিট থেকে লিবার্টি স্ট্রিট পর্যন্ত 60টি ব্লকে ছিল প্রায় 50,000 মানুষ। সিটি হল এলাকায় শুধু ছিলেন 4,000 নিবন্ধিত অতিথি। হলের বাইরে ছিল জয়েন্ট স্ক্রিনে সম্প্রচারের ব্যবস্থা। Please repeat after me. এর আগে 31 ডিসেম্বর মধ্যরাতে পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে ছোট্ট পরিসরে আল কোরআন ছুঁয়ে শপথ নেন মামদানি। শপথ পড়ান নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। সেখানে ছিলেন মামদানির ভারতীয় বংশোদ্ভূত বাবা, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি আর মা চলচ্চিত্রকার মীরা নায়ার। সাশ্রয়ী আবাসন, সিটির মধ্যে বিনামূল্যে পরিবহন সুবিধা, ভর্তুকি দেয়া নিত্যপণ্যের দোকান, ইউনিভার্সাল চাইল্ড কেয়ার এবং ধনীদের ওপর কর বাড়ানোর যে প্রতিশ্রুতির তালিকা দিয়েছেন তার সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসনের অসহযোগিতার প্রকাশ্য ঘোষণা। কৌশলী পদক্ষেপে এসব কাটিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের তালিকা লম্বা করতে পারবেন কি যাত্রার শুরুতেই রেকর্ড গড়া মামদানি? মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শতভাগ সফল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সফলতার কৃতিত্ব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। তবে হোয়াইট হাউসের ধারণা, যুদ্ধবিরতি পরিকল্পনা কার্যকরে ধীরগতির নীতি অবলম্বন করছে নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধবিরতির চায় না ইসরায়েল। হামাসের বিরুদ্ধে সুবিধাজনক সময়ে আবারও যুদ্ধ শুরু পরিকল্পনা করছে নেতানিয়াহু। সঞ্জিদা ইসলাম, তন্নি, ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহ আগেই গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু না হওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর ধীরগতির নীতি নিয়ে হতাশা প্রকাশ করেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু এবার স্বয়ং প্রেসিডেন্টের গলায় ভিন্ন সুর। গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি সফল দাবি করে তার কৃতিত্বও দিয়েছেন পরম মিত্র ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে। ট্রাম্প নেতানিয়াহুর গুণগান গাইলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রথম ধাপের যুদ্ধবিরতির সব শর্তই লঙ্ঘন করেছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনা প্রত্যাহার ও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা থাকলেও প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে তেল আবিব।
প্রয়োজনীয় ত্রাণ সহায়তা সরবরাহেও বাধা দিচ্ছে। একের পর এক শান্তি চুক্তির শর্ত লঙ্ঘনে প্রশ্ন উঠেছে, আসলে কি গাজা যুদ্ধবিরতি চান নেতানিয়াহু? বিশ্লেষকদের মতে ইচ্ছে করেই গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করতে দেরি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। 4টি কারণের কথা উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, যে কোনো এক ছুতোয় হামাসের সাথে আবারও যুদ্ধে জড়ানোর পরিকল্পনা ইসরায়েলের। প্রথমত, নেতানিয়াহুর বর্তমান জোট সরকার ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর দক্ষিণপন্থী সরকার। গাজা যুদ্ধের সময় জুড়ে এই কট্টরপন্থীরাই তাকে অভ্যন্তরীণ বিক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনা সামলে ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচের মতো কট্টরপন্থী ব্যক্তিরা প্রস্তাবিত যুদ্ধবিরতির ঘোর বিরোধী। এই কট্টরপন্থী ব্যক্তিরা ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিপক্ষে ও গাজা দখলের পক্ষে সোচ্চার। এমনকি দখলদারিত্ব আরও বাড়ানোর পক্ষেই প্রকাশ্যে অবস্থান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজায় যে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে তাতেও আগ্রহী নন নেতানিয়াহু। আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হলে ইসরায়েলের জন্য গাজায় আবার প্রবেশ করা বা হামলা চালানো কঠিন হয়ে পড়বে। এছাড়া রাজনৈতিকভাবে কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক শক্তিকে গাজা পরিচালনার দায়িত্ব দিলে কৌশলগত, কূটনৈতিক ও রাজনৈতিক অনেক সিদ্ধান্ত নেতানিয়াহুর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সরাসরি দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা না থাকলেও ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনার কথা রয়েছে। তবে নেতানিয়াহু 2015 সাল থেকেই আলাদা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণার বিরোধিতা করে আসছেন। গেল সেপ্টেম্বরে জাতিসংঘের 80তম অধিবেশনেও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা মেনে নেবেন না বলে জানান তিনি। এসব কারণ ছাড়াও নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধ কৌশলকে কাজে লাগাতে পারেন নেতানিয়াহু। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ করার মতো স্পর্শকাতর বিষয় নিয়েও চাপে রয়েছেন। আগামী নির্বাচনে এসব চ্যালেঞ্জ নেতানিয়াহুর জোট সরকার ও তার ক্ষমতা নড়বড়ে করে দিতে পারে। তবে হামাস, হিজবুল্লাহ বা ইরানের সঙ্গে নতুন কোনো সংঘাত শুরু হলে তিনি আবার নিজেকে যুদ্ধকালীন নেতা হিসেবে উপস্থাপন করতে ও নিজের বিরুদ্ধে সমালোচনার রাশ টেনে ধরতে পারবেন, পেতে পারেন মিত্র রাষ্ট্রদের সমর্থনও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। উচ্চ মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংক প্রধান। এরপরও বিক্ষোভ থামেনি। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত 6 জন নিহতের খবর পাওয়া গেছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্কে পৌঁছে। একের পর এক নিষেধাজ্ঞা ও সংঘাতের চাপে নুয়ে পড়ছে ইরানের অর্থনীতি। জীবনযাত্রার মান কমে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে মূল্যস্ফীতি। দেশটির মুদ্রা রিয়ালের দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এমন অবস্থায় রাজধানী তেহরান সহ একাধিক শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটছে। 1 জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। উচ্চ মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে রবিবার রাস্তায় নামেন তেহরানের ব্যবসায়ীরা। এরপর তা তেহরানের বাইরে কারাজ, ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভের মধ্যেই পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংক প্রধান। এরপরও বিক্ষোভ থামেনি, বরং আরো বিস্তৃত হয়েছে। কোথাও কোথাও পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা চালায়। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন 6 জন এবং আহত হয়েছেন 17 জন। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভকারীদের যৌক্তিক দাবিগুলো শোনার নির্দেশ দিয়েছেন। সরকারের মুখপাত্র ফাতেমে মোহজেরানি বিক্ষোভে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের আহ্বান জানান।
আমরা শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর জোর দিই। এটি আমাদের সংবিধানেও স্বীকৃত। বিক্ষোভকারীদের কথা সরকার ধৈর্য ধরে শুনবে, এমনকি তারা যদি কঠোর ভাষায় কথা বলেন সেটিও শুনতে আমরা প্রস্তুত। কারণ সরকারের কাজই হলো সমাজের কণ্ঠস্বর শোনা এবং সমস্যা সমাধানে কাজ করা। বিশ্লেষকরা বলছেন মুদ্রার দরপতনের পেছনে সবচেয়ে বড় কারণ যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। তেল রপ্তানি সীমিত হয়ে যাওয়ায় বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ, শক্তিশালী মুদ্রার প্রবাহ কমে যাওয়ায় অর্থনীতি শ্বাসরুদ্ধ অবস্থায়, অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাপনাও সংকট বাড়িয়েছে। বাজেট ঘাটতি মেটাতে বাড়ানো হয়েছে সরকারি ব্যয়, ঘাটতি পূরণে ছাপা হয়েছে অতিরিক্ত মুদ্রা, ফলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 40% উপরে। আর এই চাপ সরাসরি পড়েছে মানুষের জীবনে। রাজনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতি আরো জটিল করছে, পরমাণু আলোচনা অচল, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ বাজারে আতঙ্ক ছড়িয়েছে, নতুন সংঘাতের আশঙ্কায় বিনিয়োগও থমকে গেছে, মানুষ রিয়াল ছেড়ে ডলার ও সোনার দিকে ঝুঁকছে। অনেকের মতে 2022 সালে মাহসা আমিনি হত্যাকাণ্ডের পর ইরান যে বড় ধরনের গণবিক্ষোভ দেখেছিল, বর্তমান পরিস্থিতি সেই স্মৃতিকেই উস্কে দিচ্ছে। সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষোভ শেষ পর্যন্ত রাজনৈতিক দাবিতে রূপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। হিন্দু দম্পতিদের একাধিক সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্মা জানান, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সন্তান জন্মদানের হার বেশি, অন্যদিকে হিন্দুদের মধ্যে তা ক্রমশ কমছে। তার মতে হিন্দুদের এক সন্তানের মধ্যে থেমে না থেকে কমপক্ষে 2টি সন্তানের জন্ম দেওয়া উচিত। এমনকি সম্ভব হলে তারা 3টি সন্তানও নিতে পারে। মীর ফজলে রাব্বির আরো একটি ডেস্ক রিপোর্ট। আমি সকলো হিন্দু মানুহক কওঁ যে আপোনালোকে এজন সন্তানত নাথাকিব, অন্তত 2জন জন্ম দিব লাগে। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে যখন চিন্তিত ভারত সরকার, তখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। রাজ্যে হিন্দু মুসলিম জনতাত্ত্বিক ভারসাম্য পরিবর্তনের দাবি তুলে হিন্দু দম্পতিদের একাধিক সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মুছলিম মানুহক আমি কওঁ যে 8টা 7টা নিদিব, কম কৰিব। হিন্দুক আমি কওঁ যে অলপ বেছিকৈ সন্তান কৰক, নহলে ঘৰখন চাবৰ কাৰণে কোনো নোহোৱা। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্মা বলেন, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সন্তান জন্মদানের হার বেশি, অন্যদিকে হিন্দুদের মধ্যে তা ক্রমশ কমছে। তার মতে হিন্দুদের এক সন্তানের মধ্যেই থেমে না থেকে কমপক্ষে 2টি সন্তানের জন্ম দেওয়া উচিত, এমনকি সম্ভব হলে তারা 3টি সন্তানও নিতে পারে। তিনি আরো বলেন, আমরা মুসলিম জনগণকে 7 থেকে 8টি সন্তান জন্ম না দেওয়ার জন্য অনুরোধ করছি এবং হিন্দুদের আরো সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানাচ্ছি। এটি না হলে হিন্দুদের ঘর দেখভাল করার কেউ থাকবে না। 31 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী আসামের মুসলিম জনসংখ্যা ছিল 34%, যা 1971 সালে ছিল 24%। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী 2027 সালের মধ্যে এটি 40% ছাড়িয়ে যেতে পারে। রাজ্যে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হারও হিন্দুদের তুলনায় বেশি, আর এর কারণ হিসেবে মুসলিমদের উচ্চ জন্মহার এবং ঐতিহাসিক অভিবাসনকে চিহ্নিত করা হয়। বর্তমানে আসামের 12টি জেলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এর ফলে ভূমি মালিকানা এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আদিবাসী ও হিন্দুদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। তবে মুখ্যমন্ত্রীর নতুন এই আহ্বান সরকারের নিজস্ব নীতির সঙ্গে কিছুটা সাংঘর্ষিক মনে হতে পারে, কেননা আসাম সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে 2 সন্তান নীতি কঠোরভাবে কার্যকর করার চেষ্টা করছে। আসাম সরকার সম্প্রতি তাদের জনসংখ্যা ও নারী ক্ষমতায়ন নীতি 2025 সংশোধন করেছে, যেখানে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য 3 সন্তানের শিথিলতা দেওয়া হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক এই আহ্বান মূলত সেই নীতিরই একটি রাজনৈতিক প্রতিফলন বলে মনে করছেন